আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। যৌথ বাহিনীর 3 ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিম্মিরা মুক্ত। ডাকাতদের আত্মসমর্পণ, 3টি দেশীয় অস্ত্র উদ্ধার, অক্ষত ভল্ট। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা, মইনুল আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পিত খুন, অভিযোগ স্বজনদের। জুলাই গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট সেবা, পলকের স্বীকারোক্তি। সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি। ভোটের তারিখ না দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, দাবি বিএনপির। জনপ্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান তারেক রহমানের। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের চক্র দুদকের জালে। আগামী 3 মাসের মধ্যে সংশোধিত হবে প্রায় 4 লাখ এনআইডি। যৌথ বাহিনীর 3 ঘণ্টার শ্বাসরুদ্ধকর সফল অভিযানে মুক্তি পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার জিম্মিরা। এ সময় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে 3 ডাকাত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি আগ্নেয়াস্ত্র। কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম কামাল জানিয়েছেন, ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি। এই ঘটনায় বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখায় বৃহস্পতিবার দুপুরে ঢোকে কয়েকজন ডাকাত। এরপর ব্যাংকের গেট আটকে ভেতরে হট্টগোল শুরু করে, জিম্মি করে ফেলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের। ভেতরে অস্বাভাবিক শব্দ শুনে ব্যাংক ভবনের মূল ফটক আটকে দেন স্থানীয় দোকানিরা। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিশ্চুপ হয়ে যায় ডাকাতরা। এক পর্যায়ে মাইকিং করে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। এ সময় নিরাপদ প্রস্থানের দাবি জানায় ডাকাতরা। প্রায় 3 ঘণ্টা চলে তাদের আত্মসমর্পণ করানোর এই চেষ্টা। এক পর্যায়ে সেনাবাহিনী ভেতরে গেলে সশস্ত্র 3 ডাকাত আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র। অক্ষতভাবে জিম্মি দশা থেকে মুক্ত করা হয় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ডাকাতরা সবাই কিশোর বয়সী। গ্রেফতার 3 ডাকাত এবং জিম্মি দশা থেকে মুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও মুঠোফোনে জানান তিনি। এই ঘটনায় 3 জন জড়িত ছিল, 3 জনকে আটক করা হয়েছে এবং 3 জনই কিশোর বয়সে, তারা কিশোর। এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। তিনি আরো জানিয়েছেন, ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি ডাকাতরা, তবে ব্যাংক থেকে টাকা পয়সা খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কেরানীগঞ্জের রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ডাকাতির সবশেষ ঘটনা আপনার কাছে আর কি আছে? নাবিলা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে। নাবিলা, আপনি জানেন যে এরই মধ্যে 3 জনকে এখান থেকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নিয়ে গিয়েছেন এবং সেই 3 ডাকাতকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে ওই 3 ডাকাতকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে যে কি উদ্দেশ্যে, কেন তারা এখানে ডাকাতি করতে এসেছিলেন। আর নাবিলা, এই মুহূর্তে এখানে যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা সেনাবাহিনীর সদস্য, র্যাব, পুলিশ এবং পুলিশের বিশেষায়িত ইউনিটের সদস্যদেরও দেখতে পাচ্ছি। তারা এই মুহূর্তে ব্যাংকের চারপাশে এখানে অবস্থান করছেন এবং ব্যাংকের ভিতরে যে কর্মকর্তারা ছিলেন তাদের সাথেও আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম সেখানে কাজ করছেন। আপনি জানেন যে যেহেতু 3.5 ঘন্টারও বেশি সময় ধরে এখানে ব্যাংক কর্মকর্তারা অবরুদ্ধ ছিলেন এবং ডাকাতরা ভিতরে অবস্থান করছিলেন, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবেই দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে ভিতরে কি কি আলামত তারা রেখে গেছেন। অর্থাৎ আমরা জানি যে ব্যাংকের
সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে বোঝা যাবে যে কোন কোন ডাকাত এসেছিলেন, এই তিনজনই এসেছিলেন নাকি তাদের সাথে আরো কোনো চক্র ছিল সেই বিষয়টি তারা বোঝার চেষ্টা করছেন। তবে আমি যতটুকু জানতে পেরেছি যে ভিতরে এই 3 ডাকাতি প্রবেশ করেছিল এবং তাদের সাথে আরেকটি চক্র বাহিরে অবস্থান করছিল। তারা যখন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সংবাদ পেয়ে তারা এখান থেকে সরে গিয়েছে। আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই কেরানীগঞ্জের এটি হচ্ছে সুবাড্ডা ইউনিয়নের, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুবাড্ডা ইউনিয়নের আওতাধীন এবং এই ব্যাংকটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক টাকা পয়সা লেনদেন হয়। সপ্তাহের শেষ দিন এই বিকালবেলা এই 3 ডাকাত কি উদ্দেশ্যে কেন এসেছেন সেই বিষয়টি নিয়ে তারাও শঙ্কিত হয়েছেন যে ব্যাংকের নিরাপত্তা কিভাবে বিধান করা হবে। তবে স্থানীয় লোকজন একটি বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন যে কোনো ধরনের সহিংসতা ছাড়া বিনা রক্তপাতে শুধুমাত্র আশ্বাসের মাধ্যমে কৌশল অবলম্বন করে 3 ডাকাতকে যে 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা গেছে এজন্য এলাকাবাসী বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। নাবিলা, এই হচ্ছে আমার কাছে এখানে সর্বশেষ অবস্থা। এখানে ব্যাংকে যে অভিযান চলছে, আলামত সংগ্রহ অভিযান চলছে, সেই সংগ্রহ করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তারা আমাদের সাথে কথা বললে এ বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। নাবিলা, ধন্যবাদ মিজান আপনাকে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা সদস্যদের পরিবার। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন। পরে তারা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের খুঁজে বের করার পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে। নৃশংসভাবে হত্যা করা হয় বিডিআরের মহাপরিচালক সহ 57 সেনা কর্মকর্তাকে। ওই হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল অভিযুক্ত বিডিআর সদস্য সহ নিহত সেনা সদস্যদের স্বজনদের। হত্যা মামলায় সাজাপ্রাপ্ত 568 জন সহ এখনো কারাগারে আছেন 834 জন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন নিহত সেনা সদস্যদের স্বজনরা। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ, আইনমন্ত্রী সহ 58 জনকে। দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে, তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। এই সব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল, এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন পাকাপোক্ত করতেই ওই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তদন্ত কমিটি নয়, উচ্চ পর্যায়ের কমিশন গঠনের মাধ্যমে ওই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেন তারা। মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এইটুকুই চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না। সত্যটা বের হয়ে আসবে সবার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই। এবার কমিশন হইতে হবে আরো উচ্চ পর্যায়ের, বিচারক থাকতে হবে, বিচার বিভাগীয় হতে হবে, সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে। ষড়যন্ত্রমূলকভাবে যেসব নিরীহ ও নিরপরাধ বিডিআর জওয়ানদের বছরের পর বছর কারাগারে আটক রাখা হয়েছে তাদের মুক্তির দাবি জানান তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি একথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যা মামলায় 7 জনের বিরুদ্ধে তদন্তের প্রতিবেদন দিতে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 7 জনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 9:45টায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও শুনানিতে তদন্ত শেষ করতে 2 মাস সময় বাড়ানোর আবেদন এবং সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করে প্রসিকিউশন। আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পাশাপাশি তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন। তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। জুলাই আগস্ট গণহত্যার অনেক সম্ভাব্য সাক্ষীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। বিচারে কেউ বাধা দিলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। এদিকে ট্রাইব্যুনালের বিচারের বৈধতা নিয়ে আবেদন করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এ বিষয়ে শুনানি হবে 20 জানুয়ারি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে 1971 সালের ইস্যুগুলো নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রোতে অনুষ্ঠিত D8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক জোরদারে একমত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় চিনি শিল্প, ডেঙ্গু ব্যবস্থাপনা ও সার্ককে আরও কার্যকর করতে আলোচনা করেন তারা। বৈঠকে 2026 সালের মাঝামাঝি বা তার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। পাক প্রধানমন্ত্রী জানান, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিষয়গুলো মীমাংসিত হয়েছে। এর বাইরে অমীমাংসিত কোনো বিষয় থাকলে তা দেখার কথা জানান তিনি। একই সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাবে বাংলাদেশে মৃত্যুর ঘটনায় শোক জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ বিষয়ে পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা বলেন তিনি। বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। আশা করেন বাংলাদেশ ও পাকিস্তানের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণের মাধ্যমে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রভাবচালিত সংযোগ স্থাপন এবং সমবায় শিক্ষা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কায়রোতে D8 ভুক্ত দেশগুলোর 11তম সম্মেলনে দেয়া ভাষণে রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে 2টি কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বলেন, D8 সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই উদ্যোক্তাদের এবং উচ্চশিক্ষাকে আজকের তুলনায় অনেক কাছাকাছি নিয়ে আসতে হবে। D8 দেশগুলোকে তাদের ছেলে মেয়েদের অর্থনীতির নেতা হবার জন্য জায়গা তৈরি করতে শিক্ষা পুনরায় উদ্ভাবন করার কথা বলেন তিনি। D8 শীর্ষ সম্মেলনের তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই জোটের নেতারা এমন এক সময় মিলিত হয়েছেন যখন বিশ্ব অভূতপূর্ব এক চ্যালেঞ্জ প্রত্যক্ষ করছে, ইঙ্গিত দিচ্ছে অনেক সুযোগের। অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, D8 মহাসচিব সহ জোট রাষ্ট্রের নেতারা উপস্থিত ছিলেন। To let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the 8 countries, successfully navigating in the fiercely competitive global market. ভোটের তারিখ উল্লেখ না করে প্রধান উপদেষ্টা নির্বাচনী বক্তব্য একেবারেই অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক।
রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের তারিখ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি মনে করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তার বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বললেও রোডম্যাপ সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেননি। সময়সীমা নিয়ে ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করে। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তিনি বলেন, যেহেতু নতুন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ভোট বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন সম্পন্ন করা উচিত। ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ রায়ে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের উপযোগী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনে আরও পরীক্ষার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারেক রহমান। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ দেন তিনি। প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের একটি চক্র শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই কাজে জড়িত দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। এ সময় এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রায় ৪ লাখ এনআইডি সংশোধন শেষ করা হবে। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এমন অভিযোগে নির্বাচন কমিশনে যায় দুর্নীতি দমন কমিশন দুদকের টিম। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন ভবনের চারপাশে গতিবিধি পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতা সেজে। এ সময় এনআইডি সংশোধনকে কেন্দ্র করে বিপুল অর্থ লেনদেনের প্রমাণ পায় দুদক। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনের কর্মকর্তারাও এতে জড়িত রয়েছেন বলে জানান দুদক কর্মকর্তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। এখন তাদের নাম্বার থেকে তারা কার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে যোগাযোগ করেছে, এভাবে চ্যানেল ওয়াইজ যা হচ্ছে আর কি।
এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের সাথে এই বিষয়ে আলোচনা করে দুদকের টিম। এনআইডি সংশোধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবেন বলে জানান মহাপরিচালক। 3,78,000 আবেদন পেন্ডিং আছে এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ, কারণ মানুষ দুর্দান্ত সাফার করে। নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া আমরা তা নিব। টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপক বিষয় ওনারা জানতে পেরেছেন। তো যেহেতু এটা প্রকল্পের লোকজনের সাথে জড়িত, সেই জন্য আমি বলেছি যে আপনারা প্রকল্পের সাথে কথা বলেন। প্রকল্পের সাথে কথা বলার পরে আমাদের কাছ থেকে আপনাদের যে সাপোর্টগুলো লাগে আমরা সেই সাপোর্টগুলো আপনাদেরকে দিব। এনআইডি বাণিজ্য করে ইসির কর্মকর্তাদের কেউ কেউ বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন বলে খবর উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরীর বিরুদ্ধে 137টি বাস ক্রয়ে অনিয়মের তথ্য পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে আইএফআইসি ব্যাংকের 1,907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অন্যদিকে 1,092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের এমডি এস আলমের 2 ভাই সহ 58 জনের নামে দুদক মামলা করেছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন। একই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তির $64 কোটি পাবে বাংলাদেশ। অতিরিক্ত আরও $75 কোটি দিতেও সম্মত হয়েছে সংস্থাটি। ঢাকায় 2 সপ্তাহের পর্যালোচনা শেষে আইএমএফ এর মিশন চিফ ক্রিস পাপাজর্জিও এসব তথ্য জানান। তিনি বলেন, নানা কারণে বাংলাদেশের অর্থনীতি ভালো নেই। জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে ও মূল্যস্ফীতি কমাতে হবে সরকারকে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। Bangladesh has reached out to the International Monetary Fund. গত বছর মার্কিন সংস্থা আইএমএফ এর কাছে $470 কোটি ঋণ চায় আওয়ামী লীগ সরকার, যার মধ্যে 3 কিস্তিতে $231 কোটি দিয়েছে তারা। সরকার পতনের পর চতুর্থ কিস্তি পাওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। আগের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় 2 সপ্তাহ বাংলাদেশে অবস্থান করেন আইএমএফ এর 10 সদস্যের প্রতিনিধি দল। তাদের কাছ থেকে আরও $75 কোটি ঋণ চায় অন্তর্বর্তী সরকার। আইএমএফ এর কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির বোর্ড সভার পর চতুর্থ কিস্তি ও নতুন ঋণ মিলিয়ে $140 কোটি দেয়া হবে বাংলাদেশকে। We are here now in the interim government. বাংলাদেশে গত 2 সপ্তাহ আমাদের দেয়া শর্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দেখছি, যা ইতিবাচক মনে হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের বোর্ড সভার পর ঋণের চতুর্থ কিস্তি $64 কোটি দেয়া হবে। পাশাপাশি অতিরিক্ত যে $75 কোটি ঋণ চাওয়া হয়েছে সেটিরও অনুমোদন হবে। We are all in agreement that needs to be done. ঋণ দিলেও বাংলাদেশের অর্থনীতি ভালো নেই বলে জানান আইএমএফ এর কর্মকর্তারা। চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে নেমেছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া ও ব্যাংকিং দুর্বলতা অর্থনীতিকে নাজুক করেছে। পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু পরামর্শও দেন তারা। Our institution has no political motives whatsoever. আইএমএফ রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করে না, কোনো দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করে। নানা কারণে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো নেই। প্রবৃদ্ধি কমে গেছে, বেড়েছে মূল্যস্ফীতি। রাজস্ব আয় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ব্যাংকিং সেক্টরের দুর্বলতা দূর করতে বেশ কিছু পরামর্শ দিয়েছি। Bangladesh Bank needs to tighten even further to curb inflation. 2026 সাল নাগাদ ঋণের সব টাকা দেবে আইএমএফ। Will be completed by মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। I am happy to take one more. সরকারের নির্দেশনা মেনে রাতেই টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়েছে মাওলানা সাদের অনুসারীরা। অবকাঠামো ও মাল সামানা রক্ষণাবেক্ষণের জন্য শুধুমাত্র জুবায়েরপন্থী 5 শতাধিক সাথী অবস্থান করছেন ময়দানে। এদিকে কাল থেকে বন্ধ রাখা টঙ্গীর কামারপাড়া স্টেশন রোড বেলা 11টা নাগাদ যান চলাচলের জন্য খুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গতকাল তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। টঙ্গীর ইজতেমার ময়দান থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিক রহমান।
তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের পর সরকারের নির্দেশে বুধবার রাত ৮টার মধ্যেই টঙ্গীর ইজতেমা ময়দান ছাড়েন সাদপন্থী সহ সকল মুসল্লি। তবে অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য জুবাইরপন্থী ৫০০ জনকে ময়দানে অবস্থানের অনুমতি দেওয়া হয়। আসলে আমরা এখানে কোনো মাঠ দখল করার কিছু নাই আমাদের। এখানে আমরা আসছি আমাদের মালগুলা যেই করছে ক্ষতি করছে এই মালগুলাকে আমরা হেফাজত করার জন্য আসছি। উপদেষ্টা থেকে বলছে যে ৫০০ লোক এসে আপনারা ওনাদের আর্মিদের কাছ থেকে বুঝে নেন। এদিকে সংঘর্ষের পর থেকে টঙ্গীর কামারপাড়া স্টেশন রোড এলাকায় যান চলাচল বন্ধ রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। আমরা সবসময় এই রাস্তা ব্যবহার করি বলতে আমি গাড়ির কাজ করি, এখানে যাইতেছি মানে গাড়ি সামান আনা লাগে, এখন বলতেছে আবার যাওয়া যাবো না। আমাদের কম্বলের ব্যবসা, আমাদের দোকান বন্ধ, যাইতে পারি না, আর আটকা দিতেছে। তো এখন আমি যাচ্ছিলাম যে কোনো আমার ফ্যামিলির বাজার সদাই করার জন্য কাজের ক্ষেত্রে, তো এখন যাইতে পারতাছি না। পুলিশ জানায় সংঘর্ষে হতাহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কেউ মামলা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তারা। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের কাছে মানে আইনগত সহায়তার জন্য কোনো অভিযোগ নিয়ে আসেনি। এদিকে বেলা 11টায় 144 ধারা তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। হেফাজত নেতা মামুনুল হক ও রাজনৈতিক বিভিন্ন পক্ষ উদ্দেশ্যমূলকভাবে তাবলিগের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মাওলানা সাদপন্থীর অনুসারীরা। রাজধানীর মিরপুরের সংবাদ সম্মেলনে তারা বলেন, তৃতীয় পক্ষকে না সরালে কখনোই এই সমস্যার সমাধান হবে না, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। একই সাথে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের নির্বিঘ্নে কার্যক্রম চালাতে দেয়া সহ সরকারের কাছে বেশ কয়েকটি দাবি জানান তারা। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। আমরা শান্তি ও অহিংস পথ চলায় বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। আমরা ইতিমধ্যে সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে 25টির বেশি আবেদন করেছি। নতুন ড্যাপের কারণে আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। আবাসন মেলা 2024 উপলক্ষে রাজধানীর সিড্যাপে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, ড্যাপের নকশা অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের উচ্চতা কমানো হলেও সরকারি প্রকল্প এবং কিছু এলাকায় তা অপরিবর্তিত রয়েছে, যা সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক বলে মনে করেন আবাসন খাতের ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি আরও বলেন, ব্যক্তি ও বাণিজ্যিক খাতে চাহিদা থাকলেও নতুন বৈষম্যমূলক ড্যাপের কারণে আবাসনের যোগান কমেছে। এ অবস্থায় এ খাতে গতি আনতে ড্যাপ সংশোধনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, 23 থেকে 27 ডিসেম্বর রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে অনুষ্ঠিত হবে রিহ্যাব মেলা। এতে অংশ নিচ্ছে আবাসন এবং সহযোগী খাতসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। সরকারের পলিসি যখন বৈষম্যমূলক হয় তখন এটাকে আমরা বৈষম্য আমাদেরকে বলতেই হবে। সেই বৈষম্যের একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের ব্যবসার মধ্যেও পড়েছে। এই বৈষম্যকে দূর করতে পারলে অবশ্যই আমরা সবাই উপকৃত হব। আমরা যে ড্যাপ বললাম, এটা ধরেন একটা বডি এটাকে প্রণয়ন করে, এর বাইরে আছে ট্যাক্স, রেজিস্ট্রেশন, ভ্যাট, এগুলো যে বিষয়গুলো সাংবাদিক বন্ধু বললেন, এগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু নানাভাবে তারপরে আমাদের অনেক আছে, যেমন ধরেন চলতি শীত মৌসুমে এ পর্যন্ত নিপা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। আগামী এপ্রিল পর্যন্ত নিপা ভাইরাসের মৌসুম চলবে জানিয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কাও করছে সংস্থাটি। এই জন্য শীত মৌসুমে কোনো অবস্থাতেই কাঁচা খেজুরের রস পান না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে IEDCR। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। শীত মৌসুম এলেই গ্রাম বাংলায় খেজুরের রস সংগ্রহে এভাবেই গাছ কাটেন গাছিরা। খেজুরের এই রস খায় নিপা ভাইরাস বহনকারী বাদুড়, যা পেটে গেলে সহজেই আক্রান্ত হন মানুষ।
নিপা ভাইরাস পেটে যাওয়ার 7 থেকে 8 দিন পর জ্বর, সর্দি, ডায়রিয়া সহ শরীরে নানা উপসর্গ দেখা দেয়। আইইডিসিআর এর পরিচালক জানিয়েছেন 2001 থেকে 2024 সাল পর্যন্ত দেশে 348 জন এই মারাত্মক ভাইরাসে মারা গেছেন। ভাইরাল ইনফেকশনের যেই উপসর্গগুলো সেগুলো ডেভেলপ করে পরবর্তীতে এনকেফালাইটিস এবং শ্বাসকষ্ট ডেভেলপ করে এবং তারপরেই রোগী আসলে মারা যায়। বেঁচে যদি যান তখন দেখা যায় যে সব ধরনের নিউরোলজিক্যাল যতগুলো সিকুয়েলি, যেমন ভুলে যাওয়া, চোখে কম দেখা, হাঁটতে ঠিক মতো না পারা, তার স্মৃতিশক্তি লোপ পাওয়া, মানে এই ধরনের অনেকগুলো উপসর্গ আছে। 24 সালে শনাক্ত 5 জন। তবে এই ভাইরাসের সম্প্রতি টিকা আবিষ্কার হয়েছে। নিপা ভ্যাকসিন কিন্তু ব্যবসায়িক কোনো ভ্যাকসিন হবে না, এটা পাওয়া যায়ই 4-5টা দেশে, আর মোস্টলি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। এটা একটা আমাদের আশার আলো যে আমরা কিছুটা হলেও, আমরা যদি আশা করছি 27, 28 বা 29 এর মধ্যেই যে কোনো একটা সময় হয়তোবা ভ্যাকসিনকে মাঠে আনতে পারবো। খেজুরের রস ও অর্ধেক খাওয়া ফলমূল না খেলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তাই এই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন, গাজা ইস্যু নিয়ে মঞ্চস্থ একটি নাটিকার ফুটেজ জঙ্গি তৈরির কারখানা শিরোনামে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। পুলিশ জানায়, মাদ্রাসার সুনাম নষ্ট করতে যারা গুজব ছড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনাটি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের অংশ। বুধবার ডাক্তার ইলিশ নজরুল নামে একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে ক্লিপটি, যার শিরোনাম ছিল দেশে জঙ্গির অবাধে চাষাবাদ। সেখান থেকে অনেকে ভিডিওটি নিজেদের টাইমলাইনে পোস্ট করে উল্লেখ করেন রাজারহাট রামনগরে জঙ্গিদের সমাবেশ। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনে মুসলিমদের বর্তমান অবস্থা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি তুলে ধরা হয়েছে নাটিকার আকারে। তবে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা শুধুমাত্র মাদ্রাসার একটা সাধারণ একটা অনুষ্ঠান, যেখানে কিছু পোশাক তারা পরে ফিলিস্তিনি একটা বেশ তারা ধারণ করেছে। এই অস্ত্রগুলো তৈরি করা হয়েছিল আমাদের কাঠ এবং শোলা জাতীয় জিনিস দিয়ে, এবং ওর উপরে কালো টেপ দিয়ে পেঁচানো ছিল। এটা মূলত যে ধরনের করা হয়েছে, ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বহির্বিশ্বে যারা ফিলিস্তিনি ইসলামের উপরে বা মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, একটা অভিনয় করে দেখানো হয়েছে। যারা এই ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করছে তাদের চিহ্নিত করার দাবি এলাকাবাসীর। আমরা জানি এই প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সঙ্গেই পরিচালিত হয়, এখানে কোনো জঙ্গি সংগঠনের কোনো কার্যক্রম হয় না। আসলে এটা একটা ষড়যন্ত্রমূলক হয়েছে। এদিকে রাতেই মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। জানায়, প্রতিষ্ঠানটির সাথে কোনো জঙ্গি বা রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই। ঘটনাটি কারা ভুলভাবে ছড়িয়েছে তাও খতিয়ে দেখার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। কেউ যদি বিভ্রান্তি ছড়িয়ে কোনো হীন উদ্দেশ্য চরিতার্থ করবার চেষ্টা করেন, তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 2012 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বিভিন্ন বিভাগে 500 জন শিক্ষার্থী লেখাপড়া করছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জুলাই আগস্টের ভূমিকা রাখা ছাত্র জনতাকে যারা টার্গেট করে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সার্বভৌমত্ব বাংলাদেশ নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে গড়িমসি করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তড়িঘড়ি কিংবা ঢিলেমি নয়, সংস্কার হবে সবার মতামত নিয়ে। রাজধানী তোপখানা রোডে সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একথা বলেন। তিনি বলেন, 13টি সংস্কার কমিশন কাজ করছে, তবে তারা কতটা সংস্কার করবেন এবং এর গতি কেমন হবে তাও সরকারকে দেখতে হবে। এ সময় সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি বলেও জানান নেতারা।
সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষকরা। আগামী 9 জানুয়ারির মধ্যে দাবি না মানলে বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ সমাবেশের হুঁশিয়ারি দেন তারা। এ সময় সহকারী শিক্ষকের শূন্য পদ ও শতভাগ পদোন্নতি, সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল সহ 5 দফা দাবি জানান শিক্ষকরা। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান পরিস্থিতি, প্রতিষ্ঠাতা ও নিবন্ধিত ট্রাস্টিদের হয়রানির প্রতিবাদ জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে গণস্বাস্থ্যকে দখল করে একনায়কতন্ত্রের মাধ্যমে আধিপত্য বিস্তার করে চলেছে। প্রতিবাদ করতে গেলে নিজ প্রতিষ্ঠান থেকে তাকে বিতাড়িত করা হয় বলেও অভিযোগ করেন মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। এই অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রকে দখল দুর্নীতিমুক্ত করতে প্রধান উপদেষ্টার কাছে সাহায্যের আবেদন জানান তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রাহক সন্তুষ্টি বড় চালিকা শক্তি উল্লেখ করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার নিশ্চয়তায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হল সোশ্যাল ইসলামী ব্যাংকে। ব্যাংকের শ্রীনগর শাখায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বিঘ্নে ব্যাংকিং সেবা গ্রাহকদের অধিকার, সেই সেবা প্রদানে দায়বদ্ধ প্রতিষ্ঠানের কর্মীরা। SIBL এর ওপর আস্থা অর্জনে কর্মীদের নিরলস ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত। শ্রীনগর শাখার ব্যবস্থাপক লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে যোগ দেন প্রায় 2 শতাধিক গ্রাহক। বাজারে এলো জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নতুন স্মার্টফোন রিয়েলমি C75। এতে রয়েছে IP69 রেটিং, ফলে 2.5 মিটার গভীর পানিতে 12 ঘন্টা কিংবা আধা মিটার গভীরে টানা 10 দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে এই ফোন। এর সনিক ওয়েভ ওয়াটার ইনজেকশন প্রযুক্তি শব্দ তরঙ্গ ব্যবহার করে পানির অপসারণ করে। একই সাথে রয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, 6000 mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। 24 জিবি র্যামের সাথে 128 জিবি রমের রিয়েলমি C75 এর দাম 19,999 টাকা এবং 256 জিবির দাম 22,999 টাকা। এছাড়াও প্রি অর্ডার দিয়ে 1 লাখ টাকা সহ বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন ক্রেতারা। মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশের গার্লস গাইড অ্যাসোসিয়েশনের 3 দিনব্যাপী জেলা গাইড ক্যাম্প। গুলশান বনানী গাইড জেলার আয়োজনে বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে 17 ডিসেম্বর শুরু হওয়া ক্যাম্পের শেষ দিন আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শাহনেওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ ও গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিদুর রহমান। ক্যাম্পে উপস্থিত গাইডদের তেহারি রান্না প্রশিক্ষণ দেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। পার্টেক্স খেলার খবর। টি-20 সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। তবে টাইগারদের জন্য এবারের ক্যারিবিয়ান সফরটা অম্ল মধুরই বলা যায়। টেস্ট সিরিজ ড্র করার পর প্রত্যাশা বেড়েছিল ওয়ানডে সিরিজকে ঘিরে, কিন্তু ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে হতাশ টাইগাররা। তবে টি-20তে পাল্টে যায় চিত্র। 2 বারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে আগেই। এবার ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য ফিল সিমন্সের দলের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে ম্যাচটি। ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের কিশোরীরা। মালয়েশিয়ায় অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপ ক্রিকেটে সুপার 4-এর প্রথম ম্যাচে 8 উইকেটে হেরেছে তারা। কুয়ালালামপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র 46 রানে 7 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নবম উইকেটে নিশিতা আক্তার ও হাবিবা ইসলামের জুটিতে 8 উইকেটে 80 রান সংগৃহীত হয়। ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে ফিশার 50-তে 47 বল হাতে রেখেই 8 উইকেটের জয় পায় ভারত। 46 বলে 10 চারে 58 রান করেন তৃষা। আগামীকাল সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
এসিএল ক্রিকেটে সিলেটকে ২৬ রানে হারিয়েছে রাজশাহী। সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে রাজশাহী। ৪৮ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত। সাব্বির হোসেনের সংগ্রহ ৩০। জবাবে ৮ উইকেটে ১৫৫ রানে থামে সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করেন জিসান আলম। রাজশাহীর বোলার আসাদুজ্জামান পায়েল ২৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে সিলেটের ধস নামান। অন্য ম্যাচে চট্টগ্রামকে ১৭ রানে হারিয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা মেট্রো। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। যৌথ বাহিনীর ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিম্মিরা মুক্ত। ডাকাতদের আত্মসমর্পণ, ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার, অক্ষত ভল্ট। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা, মইনুল আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে পরিকল্পিত খুন, অভিযোগ স্বজনদের। জুলাই গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট সেবা, পলকের স্বীকারোক্তি। সাবেক আইজিপি মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি। ভোটের তারিখ না দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, দাবি বিএনপির। জনপ্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান তারেক রহমানের। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের চক্র দুদকের জালে। আগামী ৩ মাসের মধ্যে সংশোধিত হবে প্রায় ৪ লাখ এনআইডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।